মুখে রুচি ফেরার জন্য এই তরকারিটাই যথেষ্ট। আমি মাঝে মাঝে এই তরকারিটা রান্না করি। তো আজকে এই রেসিপিটা দেখাবো আর কি কি বাজার আনা হয়েছে সকালবেলা, তো তা থাকছে এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তাজা তাজা একেবারে গলদা চিংড়ি আনা হয়েছে। এই গলদা চিংড়ি কিন্তু আমার অনেক পছন্দের। এটা যে কোনো তরকারি বা খালি ভুনা করলেও মজা লাগে। তো এখানে আরো আনা হয়েছে মাছ, এইগুলো মনে হয় বাইন মাছ। এই বাইন মাছগুলো কিন্তু টমেটো ধনেপাতা দিয়ে একেবারে ভুনা করলেও ভালো লাগে খেতে। সামনে যেহেতু শীত আসতেছে, টমেটো ধনেপাতা ছাড়া তো তরকারি কল্পনাই করা যায় না। আমার কাছে মনে হয় টমেটো আর ধনেপাতা তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে ইলিশ মাছও আনা হয়েছে। যে মাছগুলো আনা হয়েছে প্রত্যেকটা মাছই আমার পছন্দের। তো যাই হোক, মাছগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল, একেবারে টাটকা। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজিং করে ফেলবো। কয়েকটা চিংড়ি মাছ রাখবো তরকারি রান্না করার জন্য। তো যাই হোক, এখানে একটা কচি লাউ আনা হয়েছে। লাউ দিয়ে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়েও খাওয়া যাবে। টমেটো আনা হয়েছিল, টমেটো ছাড়া তো আমি বলেছিলাম কল্পনাই করা যায় না এখন যেহেতু শীত আসতেছে। তো আর আনা হয়েছে করলা, ধনেপাতা। আমার সব পছন্দের বাজারগুলো আজকে আনা হয়েছে। আমি বলিনি কিন্তু কিভাবে যে আনা হয়েছে এরকম মিচিং করে জানি না। তো এখানে ঢেঁড়স আনা হয়েছে আর আনা হয়েছে আদা। তো প্রথমে যেটা করব, ঢেঁড়সটা কেটে দিয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিটা হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই চুলায় আবার ডাল সিদ্ধ করে নিয়েছি, বুটের ডাল ভর্তা করার জন্য। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আমার ছেলের ঢেঁড়স ভাজি অনেক পছন্দ। সবকিছু কেটে দিয়ে পরিষ্কার করে আগে থেকে নিয়ে রান্না করলে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো যাই হোক, আমার হাতের এই স্পেশাল চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তরকারিটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে। অনেকেই বলে যে করলা দিয়ে তরকারি রান্না করলে খেতে পারি না, তিতা লাগে। এই লম্বা করলাটা দিয়ে তরকারি রান্না করলে আর আমি যেভাবে রান্না করব ওই প্রসেসটা ফলো করলে একটু তিতা লাগবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তার জন্য দেখুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলের মধ্যে বাদামি করে ভেজে নিব। চিংড়ি মাছে কিন্তু বেশি একটা মশলা লাগবে না, তার জন্য একটু হলুদ আর একটু মরিচ দিয়ে দিলাম। মরিচটা হলুদটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তার ভিতরে দিয়ে দিব করলা, টমেটো আর দুইটা আলু দিয়েছিলাম। এগুলা ভালো করে এই মশলার ভিতরে ভাজবো, উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে। তারপরে কিন্তু একটু পানি থাকবে না, একেবারে কষানো হয়ে যাবে, একেবারে মাখা মাখা। তারপরে কিন্তু আমি ঝোল দিব। এই কষানোটা ভালো করে করলে কিন্তু একদমই তিতা লাগবে না। অনেকে আছে এভাবে ছেড়ে দেয় তরকারি না কষিয়ে, তখন কিন্তু তিতা লাগে। তো একটু কষানো হয়ে গেলে আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি এখানে ঝোল দিব। এখন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। অনেকে এটার ঝোলও খেতে পছন্দ করে, আবার অনেকে একটু মাখা মাখাও খেতে পছন্দ করে। তো আমি একেবারে ঝোলও করব না, একেবারে মাখা মাখাও করব না। এর ভিতরে কিন্তু একটু কাঁচা জিরাও দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আপনারা কেউ কি এভাবে রান্না করেন আমার মতো? তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এভাবেই রান্না করি, আমার কাছেও খেতে ভালো লাগে। আমার পরিবারের সবাই খেয়েও আমার অনেক প্রশংসা করে। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। লবণটাও চেক করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে চেক করে নেবেন। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিব হালকা। বেশি পরিমাণ ধনেপাতা দিব না, যেহেতু চিংড়ি মাছ, তাহলে চিংড়ি মাছের স্বাদটাই থাকবে না। ঝোলটা মাখা মাখা হয়েছে, তরকারি চুলাটা অফ করে দিলাম, যেহেতু আলু রয়েছে সাথে একটু ঝোলটা টেনে নিবে। এই তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।